ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সামনে নির্বাচন, তাই সর্বত্র রাজনৈতিক আলোচনা, পর্যালোচনা। এই প্রেক্ষাপটে একটা প্রশ্ন খুবই প্রাসঙ্গিক যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি ইসলামী দল করতে চায় তাহলে তার জন্য কোন দলটা উপযোগী, সে কোন দলে অংশগ্রহণ করতে পারে বা কোন দলের সদস্য হয়ে ইসলামী রাজনীতিতে সে ভূমিকা রাখতে পারে। এই প্রশ্নের উত্তরে প্রথমেই আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে ওলামায়ে কেরাম বা ইসলামপন্থীদের একটা বড় অংশ মনে করেন যে বর্তমানে এই গণতান্ত্রিক দলাদলির যে রাজনীতি, এই রাজনীতির মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করা আদৌ সম্ভব নয়। অতএব এই পথেই তারা যেতে ইচ্ছুক নন। তাদের কথা আমরা বাদ দিয়ে যারা মনে করেন যে বর্তমানে এই পদ্ধতিতেও কিছু মানুষের রাজনীতিতে সক্রিয় থাকা উচিত এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার বা রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হওয়ার চেষ্টা করা উচিত, তাদের দৃষ্টিভঙ্গি থেকে আজকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের আলোচনাটা সামনে অগ্রসর করা যাবে। সেটা হচ্ছে যে কোন দল করা উচিত। ইসলামী রাজনৈতিক দল বা যারা ইসলামের নামে রাজনীতি করেন, যাদের দলের সাথে ইসলাম শব্দটা আছে, মৌলিকভাবে সেগুলো তিনটা দলে বিভক্ত। এক হচ্ছে কওমি মাদ্রাসা ভিত্তিক কিছু রাজনৈতিক দল, আরেক হচ্ছে জামায়াতে ইসলামী, আরেক হচ্ছে চরমনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। মোটা দাগে এই তিনটা ভাগকে সামনে রেখে আমরা আলোচনা এগিয়ে নিতে পারি। তো প্রথমে আমরা যদি বলি যে কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে যেহেতু কওমি মাদ্রাসার ভেতরে ইসলাম নিয়ে বেশি পড়াশোনা হয়, আলিয়া বা জেনারেলের তুলনায় প্রাতিষ্ঠানিক একাডেমিক পড়াশোনা যেহেতু কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে বেশি আছে, সেজন্য তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং তাদের দলের নীতি আদর্শেও এর প্রতিফলন বেশি ঘটবে, এটাই স্বাভাবিক। কাজে কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর একটা পজিটিভ দিক আছে, কিন্তু এই দলগুলোর দুইটা নেগেটিভ দিক আছে খুবই বড় বা মারাত্মক আকারের। একটা হচ্ছে যে কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর ভেতরে, সেই দলের ভেতরেই, নেতৃত্বের ভেতরেই খেলাফতের আদর্শ নাই। তাহলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যে খেলাফত কতটুকু বাস্তবায়ন করবে সেটা মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যায়। কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলো মূলত ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি নির্ভর। যিনি চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা, তারপরে তার ছেলে চেয়ারম্যান হবেন, প্রতিষ্ঠাতা হবেন, চাই তাদের ভেতরে যোগ্যতা, দক্ষতা, জ্ঞান, গরিমা থাকুক বা না থাকুক। এভাবেই কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলো চলছে। ফলে যে সমস্যাটা দেখা দিয়েছে, যিনি প্রতিষ্ঠাতা তিনি অনেক বড়, তার নেতৃত্বে অনেকেই এই দলে অংশগ্রহণ করতে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন, কিন্তু তার মৃত্যুর পরে তার ছেলের নেতৃত্ব মেনে নিতে কেউ প্রস্তুত নন। ফলে সেই দলটা ভেঙে গিয়েছে এবং বিলুপ্তের মতোই হয়ে গিয়েছে। যেমন আমরা যদি দেখি হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির দল, তিনি যখন জীবিত ছিলেন তখন বাংলাদেশের রাজনীতিবিদ প্রায় সকল আলিমই ওই দলের ভেতরেই ছিলেন, কিন্তু তার পরবর্তীতে যখন নেতৃত্বে তার ছেলেরা এসেছেন তখন ওই দলের অনেক যোগ্য আলেমরা মনে করেছেন যে এই দলে থাকলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই, কারণ আমরা তো হাফিজ হুজুরের ছেলেও না, নাতিও না। ফলে তারা চলে গিয়ে ভিন্ন ভিন্ন দল কায়েম করেছেন। আর হাফিজ হুজুরের দলের নেতৃত্বে খেলাফত আন্দোলন, এর নেতৃত্বে ওনার ছেলেরাই রয়ে গেলেন।
ফলে সেই দলটার যে আবেদন ছিল এবং যেই নাম ডাক ছিল সেটা কিন্তু এখন আর নেই, বলতে গেলে নামকাওয়াস্তে একটা দল আছে। তেমনিভাবে আমরা যদি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির দলের দিকে দেখি, ওনার নেতৃত্ব, ওনার রাজনৈতিক প্রজ্ঞা, এই ব্যাপারে অনেকেরই আস্থা ছিল, তাই তার নেতৃত্বে অনেকে রাজনীতি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। কিন্তু যখন তার মৃত্যুর পরে তার ছেলে দলের হাল ধরলেন, তো সেটা অনেকেরই মনোভূত হলো না। ফলে তার ডান হাত বাম হাত যারা ছিলেন দেখা গেল তারা অন্য দলে গিয়ে যোগদান করলেন। এভাবেই মূলত ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব হওয়ার কারণে কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলো এক প্রজন্ম যাওয়ার পরেই অকালে মৃত্যুবরণ করে। কোনো দলই আর প্রতিষ্ঠাতার পরে বেশি দূর এগোতে পারে না। এর কারণ হচ্ছে এটাই যে ব্যক্তিকেন্দ্রিক দল, প্রতিষ্ঠাতার পরে তার ছেলেই যখন হাল ধরেন অযোগ্য হওয়া সত্ত্বেও, তখন এই দলগুলো আর সামনে অগ্রসর হতে পারে না। হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তিরই কিছু যোগ্যতা থাকে, কিন্তু সেই দলে যখন ওনার থেকে আরও বেশি যোগ্যরা, প্রবীণরা, বয়স্করা, অভিজ্ঞরা উপেক্ষিত হন, তখন তিনি আর সেই দলে থাকেন না। এ হচ্ছে একটা বড় সমস্যা। ব্যক্তিকেন্দ্রিকতা, পরিবারতন্ত্র যেটাকে বলে, এটা কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলোর ভিতরে বিএনপি আওয়ামী লীগের মতোই বা এর থেকেও আরও বেশি হতে পারে। দ্বিতীয়ত এখানে যে আরেকটি সমস্যা, সেটি হচ্ছে এই সকল দলের কোনো শৃঙ্খলা নেই, সারা দেশে তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই, এবং এই দলগুলো মূলত যে মাদ্রাসার প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা যে মাদ্রাসার প্রিন্সিপাল, ওই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়েই মূলত সেই দলগুলো পরিচালিত হয়। তো ছাত্ররা যখন লেখাপড়া করে সেখান থেকে বের হয়ে যান, তখন এই দলের সাথে তাদের তেমন আর কোনো সম্পর্কও থাকে না। জনসাধারণের মাঝে এই সকল দলের তেমন ভূমিকা বা আবেদন বা কার্যকারিতা নেই। ফলে দেখা যায় যে এই দলগুলো মূলত ইস্যুভিত্তিক রাজনীতি করে থাকে। বিভিন্ন ইস্যুতে ওনারা আন্দোলনের ডাক দেন, বিভিন্ন ইস্যুতে ওনারা বিভিন্ন সমাবেশ করেন, আন্দোলন করেন, এবং সেগুলো অবশ্যই প্রয়োজনীয়। আবার কিছুটা আছে সেখানে অন্য দলের লেজুর ভিত্তি করতে যে তারা একটা আন্দোলন দাঁড় করান, এবং সেখানে তাদের ডাকে মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এই আন্দোলনে যাওয়ার কারণে সেই সমর্থকরা বা আন্দোলনকারীরা যে বিপদের সম্মুখীন হন, যেমন গ্রেফতার হওয়া, আহত হওয়া এবং নিহত হওয়া, দেখা যায় যে এগুলোর কোনো খোঁজ খবর আন্দোলনকারী দলগুলো রাখে না। ফলে একজন ছাত্র, একজন মানুষ ওনাদের ডাকে আন্দোলনে যে যোগদান করেছেন, সেখানে নিহত হলেন বা আহত হলেন বা গ্রেফতার হলেন, গুলির চিহ্ন নিয়ে তিনি সারা জীবন এর ভোগান্তি ভোগ করছেন। কিন্তু যাদের ডাকে তিনি আন্দোলনে গেলেন, কোনো দিন ওই সকল নেতারা তাদের কাছে একটা ফোনও দেয় না, খোঁজও নেয় না। মানে কওমি মাদ্রাসার ছাত্ররা মুফতি আন্দোলনে যায়, সেখানে টাকা দিয়ে আন্দোলনে নিতে হয় না, এটা একটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু অপরদিকে নেতৃবৃন্দেরও একটা দায়িত্ব আছে। তারা ফ্রিতে এই কর্মী পেয়ে যান দেখেই যে আন্দোলনে কারা নিহত হলো, কারা আহত হলো, কারা গ্রেফতার হলো, সেই বিষয়ে তারা কোনো খোঁজই রাখবেন না। এটা অবশ্যই একটা নিন্দনীয় দিক। এটা না ইসলামের দিক থেকে এটা গ্রহণ করার সুযোগ আছে, আর না বাংলাদেশের বা বর্তমানের বা রাজনৈতিক প্রজ্ঞার দিক থেকে এটার কোনো সুযোগ আছে। ফলে এই সকল দল বেশি দূর সামনে অগ্রসর হয় না। আমি আপনার ডাকে সাড়া দিয়ে আন্দোলন করব, আর বিপদের সময় আপনি আমার পাশে থাকবেন না, তাহলে এই দল মানুষ কেন করবে? মরার জন্য। কাজেই মরার জন্য মানুষ এই সকল দলে যায় না। ফলে এই সকল দলের কোনো সাপোর্টার বা তেমন কোনো কর্মীও নাই। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। শুধু নামকাওয়াস্তে এক ব্যক্তিকেন্দ্রিক দলগুলো কওমি মাদ্রাসা ভিত্তিক আছে, বেশিরভাগ দলগুলোর এই দশা। এরপরে যদি আমরা চরমনাই পেশা হুজুরের দলের দিকে আসি, এই দলের সাথে কওমি মাদ্রাসার পার্থক্য হচ্ছে যে এখানে
চরমনায়ের যেহেতু আলিয়া এবং কওমি দুইটা শিক্ষা প্রতিষ্ঠানই তাদের রয়েছে, ফলে এখানে উভয় গ্রুপের সংমিশ্রণ এখানে আছে। তো চরমনাই পীর সাহেব হুজুরের যে রাজনৈতিক দল, এখানেও ব্যক্তি কেন্দ্রিক বা পরিবারতন্ত্র আছে, এখানে পারিবারিক নিয়মে সেটা চলে। পীরের বংশ থেকেই সেখানে এখনও পর্যন্ত নেতৃত্ব কায়েম আছে এবং মনে হয় ভবিষ্যতেও আগামী 50 বছর 100 বছর যদি দল থাকে আর পরিবার থাকে, তাহলে নেতৃত্বের ভেতরে পরিবারের বাহিরে, পীর পরিবারের বাহিরে অন্য কারো মূল নেতৃত্বে যাওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। চাই সেই নেতৃবৃন্দের ইলমি যোগ্যতা থাকুক বা না থাকুক, তবে চরমনাই পীর সাহেবের দলের ভেতরে যারা নেতৃত্বে আছেন তাদের ইলমি যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও তাদের রাজনৈতিক দক্ষতা এবং প্রজ্ঞা নিয়ে খুব বেশি একটা প্রশ্ন নেই, বরং তারা তাদের পূর্বসূরীদের সেই দলটাকে সুন্দরভাবে সামনে অগ্রসর করতে পেরেছেন, এখনও পর্যন্ত তারা পেরেছেন এবং আমরা আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, এটা যেন আরও বেশি হক্কানিয়াতের দিকে অগ্রসর হতে পারে। তো এই দলের ভিতরে পরিবারতন্ত্র থাকলেও সেখানে নেতৃত্ব ঠিক আছে এখনও পর্যন্ত। আর এই দলের ভিতরে সাংগঠনিক যে দুর্বলতা কওমি মাদ্রাসার অন্যান্য দলগুলোর ভিতরে আছে, এটা এখানে নাই। এখানে সাংগঠনিক মজবুতি আছে, যেহেতু চরমনায়ের পীর সাহেবের মুরিদগণ সারা বাংলাদেশেই আছেন, সর্বত্রই আছেন, সব জেলাতেই আছেন, ফলে এই দলের সাংগঠনিক দক্ষতা বা শক্তিও মাশাআল্লাহ অনেক ভালো আছে, মজবুত আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে আন্দোলনের ক্ষেত্রে তাদের আন্দোলন নিয়ে সমালোচনা আছে, আবার আমার দৃষ্টিতে এটার প্রশংসা ও দাবি রাখে। সমালোচনা হচ্ছে সবাই বলেন যে ওনারা গা বাঁচিয়ে আন্দোলন করেন, সেজন্য আপনারা দেখবেন যে আওয়ামী লীগের আমলে তারা সাংঘর্ষিক সরকারের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে জোরালো কোনো আন্দোলন তারা করেননি। হ্যাঁ, যে কোনো ইস্যুতে তারা সমাবেশ ডেকেছেন, যে কোনো ইস্যুতে তারা বড় ধরনের হুমকি ধুমকি সরকারকে দিয়েছেন যে সরকারকে নামাই ফেলবেন, অবরোধ করা হবে, সারা দেশ অচল করে দেওয়া হবে, শেখ মুজিবের মূর্তি বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। এই ধরনের কথা বলার ক্ষেত্রে ওনারা এক শব্দও কম বলেন না, বরং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের তুলনায় আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে কঠিন কথা যারা বলেছেন তাদের ভিতরে চরমনাই পীর সাহেবরাই অন্যতম। তবে আন্দোলনের ক্ষেত্রে তারা সবসময় সতর্কতার সাথে আন্দোলন করেন, তারা কোনো হরতালও দেন না, অবরোধও করেন না, সরকারের সাথে সংঘর্ষ হয় এমন পরিস্থিতিতেও তারা যান না, এমন আন্দোলনেও তারা অংশগ্রহণ করেন না। যেমন আপনি দেখুন যে এটা বাহ্যিকভাবে মনে হয় যে তারা এটা সরকারের সাথে লিয়াজো করে আন্দোলন করেন। যেমন সর্বশেষ যে নির্বাচন হলো শেখ হাসিনার সময়, ওই সময় যখন বিএনপি বা সমমনা দলগুলো ঘর থেকে বের হতে পারছিল না, তখন চরমনাই পীর সাহেবের দল কিন্তু সংসদ কি বলে এটাকে, এই নির্বাচন কমিশনারের কার্যালয় তারা কিন্তু অবরোধ পর্যন্ত করেছে। তো অবরোধ করতে গিয়েছে, অবরোধটা এরকম বাধ্যত যে সরকারকে তারা বলেছে যে আমরা ঘেরাও করব, অবরোধ না বরং ঘেরাও, নির্বাচন কমিশনারের কার্যালয় আমরা ঘেরাও করব। সরকার বলছে ঠিক আছে করেন। তো ওনারা বলেছেন যে আমরা তাহলে কতটুকু যেতে পারবো, সরকার বলে দিয়েছে আপনারা ওই রোডের মাথা পর্যন্ত যেতে পারবেন। ওনারা বলেছেন ঠিক আছে ফাইন। তো ওনারা মিছিল নিয়ে বের হয়েছেন, স্লোগান দিচ্ছেন বড় বড় যে আজকে যে চরমনাই পীর সাহেবের দলেরা নির্বাচন কমিশনারের, প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় ঘেরাও করবেন। কিন্তু ওই রুট পর্যন্ত যখন গিয়েছে আমরা দেখতে পেলাম যে যারা ভলেন্টিয়ার ছিল বা আগে থেকে লোক নির্ধারিত ছিল তারা নিজেরাই নিজ দায়িত্বে, পুলিশের কিছু করতে হয় নাই, পুলিশ শুধু ব্যারিকেড দিয়ে রেখেছে, তারা ওখানে সবাইকে থামিয়ে একটা দোয়া বা মোনাজাত দিয়ে সেখানে কর্মসূচি সমাপ্ত করেছে। তো এটা অনেকে সমালোচনার দৃষ্টিতে দেখেন, আবার এটা প্রশংসারও দাবি রাখে যে আমি আগে যে দলগুলোর কথা বললাম কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দল, যে তারা সরকারের সাথে সংঘাতে যাবে, যে কর্মীদেরকে বিপদে ঠেলে দিবে। এদিকে আবার চরমনাই পীর সাহেবরা প্রশংসার দাবি রাখে যে তারা কর্মসূচি দেওয়ার সময় শুধু নিজেদের যে
সুবিধার কথা খেয়াল করেন সেটা নয়, কর্মীদেরটাও খেয়াল করেন। কারণ একটা মারামারি হলে, কাটাকাটি হলে সেখানে কিছু কর্মী আহত হবে, কিছু কর্মী নিহত হবে, ফলে তারা ওই সংঘাতে, সাংঘর্ষিক অবস্থানে যেতে চান না। উভয় দিক আছে, আপনি তাদের এই কর্মপন্থাকে উভয়ভাবেই মূল্যায়ন করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন। ভেতরের খবর তো আর আমরা জানি না যে ওনারা আওয়ামী লীগের সাথে কতটা আঁতাত করে আন্দোলন করেছেন বা কী করেছেন, আমরা তো সেটা জানি না। বাহ্যিকভাবে আপনি তাদের এই কর্মপন্থাকে দুই দিকেই বিশ্লেষণ করতে পারেন। হেফাজতের ইসলামের সমাবেশে যে কতগুলো মানুষ যে নিহত হলো বা শহীদ হলো বা শাহাদাত বরণ করলেন, তো এতে লাভটা কি হলো? এতে 13 দফা কি বাস্তবায়ন হয়েছে? না 13 দফার নাম কোনো দিন আর এই কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলো নিবে। আজকে হেফাজতে ইসলাম তো 13 দফার কথা বলছে না। আজকে জামায়াতে ইসলামী বা খেলাফত মজলিস যারা দল করেছেন, 8 দল বা 10 দল বা 12 দল 11 দল, তারা তো এই কথা বলছে না যে আমরা ক্ষমতায় গেলে ওই যে শাপলা চত্বরের 13 দফা, সেই দফা আমরা বাস্তবায়ন করব। তারা তো এই কথা বলছে না, এবং মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় যে তারা ক্ষমতায় গেলে এই 13 দফার নাম জিন্দিগিতে তারা নেবে না। এটা শুধুমাত্রই একটা আন্দোলন, সরকার বিরোধী একটা আন্দোলন করতে যেয়ে কিছু মানুষ এখানে শাহাদাত বরণ করেছে। এর ফলাফল, ফায়দা আসলে বাহ্যিকভাবে আমরা তেমনটা দেখতে পাই না, খালি চোখে যেটা দেখা যায়। এরপরে যদি আমরা আসি জামায়াতে ইসলামীর দিকে, তো জামায়াতে ইসলামীর যদি আমরা মূল্যায়ন করি, তাদের পজিটিভ দিকগুলো হচ্ছে যে তাদের সাংগঠনিক শক্তি মজবুত, তাদের ভিতরে পরিবারতন্ত্র নাই। গোলাম আজম সাহেব এক সময়টার চেয়ারম্যান বা চেয়ারম্যান ছিলেন, আমির ছিলেন, কিন্তু বর্তমানে তার ছেলেরাও ওই দলের কোনো কাছে দাঁড়েও তারা যেতে পারবে না। আমির হওয়া তো দূরের কথা, দলের কোনো পদ এমনিতেই পেতে পারবে না স্বাভাবিক নিয়ম ছাড়া। এমনিতে যে ছেলে হিসাবে তারা সেখানে কোনো সুবিধা পাচ্ছে না বা পাওয়ার কোনো সুযোগ নেই। তো এভাবে সেখানে খেলাফত যেটাকে বলে, সেখানে ব্যক্তিকেন্দ্রিকতা বা পরিবারতন্ত্র না করে সেখানে সকলের মশওয়ারার ভিত্তিতে সেখানে নেতৃত্ব নির্ধারণ করা, মশওয়ারার ভিত্তিতে ফাইসালা করা, সিদ্ধান্ত গ্রহণ করা, এই জিনিসটা তাদের ভেতরে আছে। আর তাদের ভিতরে এই জিনিসটা আছে দেখেই তাদের দলটা কিন্তু অনেক ঝুঁকি, অনেক চড়াই উতরাই এবং অনেক চ্যালেঞ্জের পরেও বহুদূর তারা কিন্তু অগ্রসর হয়ে গিয়েছে। তো আমরা আসলে ইসলামের এই যে এক একটা নীতি, সেগুলো বাস্তবায়ন করলে যে ফায়দা আছে, সেগুলোর দ্বারা যে উন্নতি হয়, আমরা জামাত ইসলামের এই নীতিটার দিকেই দেখতে পারি। আজকে যদি সকল মুসলমান, সকল ইসলামী রাষ্ট্রগুলো এই নীতি অবলম্বন করত, তাহলে অবশ্য ইসলাম বা মুসলমানরা অনেক দূর অগ্রসর হতে পারত। তো সেই জন্য জামাত ইসলামের ভিতরে, জামাত যারা করে তাদের ভিতরে একটা ভবিষ্যৎ থাকে, একটা স্বপ্ন থাকে, বা একটা স্বপ্ন তারা দেখার সুযোগ পায় যে আমি যদি এই দলে শ্রম দেই তাহলে হয়তোবা আমার দলও একসময় ভালো স্থানে, ভালো অবস্থানে যাবে, আর আমিও হয়তো ভালো অবস্থানে যেতে পারবো। যদিও নাকি এই নিজের অবস্থান তৈরি করার জন্য রাজনীতি করা, এটা কখনো ইসলাম সমর্থন করে না, তথাপি মানুষের ভিতরে অনেক সময় এটা কাজ করে থাকে। আর বর্তমান যুগে তো এটার কথা বলাই বাহুল্য। তো জামাতের এই একটা ভালো দিক আছে, কিন্তু জামাতের নেগেটিভ সাইড যেটা, সেটা হচ্ছে যে এই দলের ভেতরে যারা নেতৃত্বে থাকেন তারাই যখন আলেম না, যারা মূল নেতৃত্বে আছেন তারাই যখন আলেম না, তখন এই দলের ভেতরে ইসলামের ব্যক্তি জীবনে ইসলামের যে ফর্মুলাগুলো আছে সেগুলোই অনেক সময় খাটো করে দেখা হয়। যেমন ইসলামের লেবাস, দাড়ি রাখা, ইসলামের যে লেবাস আছে, ইসলামের যে পর্দার বিধান আছে, সেটাকেও তাসাহুলের দৃষ্টিতে, শিথিলতার দৃষ্টিতে দেখা যাচ্ছে যে নারী পুরুষ একসাথেই তারা এভাবে, যদিও নারীর ভোরকার ভিতরে, হিজাবের ভিতরেই তারা মানে বিধানটাকে অনেকটা শিথিল করে ফেলেছেন, যেটাকে আধুনিক ইসলাম বা বিভিন্ন নামে এটাকে নামকরণ করা হয়। এটাকে অনেকে ইসলাম বলে, আবার অনেকে এটাকে ইসলাম বলেও না। এভাবে ব্যক্তি জীবনে যে ইসলাম, সেগুলোর ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে অনেকটা শৈথিল্য তাদের ভিতরে দেখা যায়। তো রাষ্ট্রীয় জীবনে ইসলাম তারা কতটুকু বাস্তবায়ন করবেন, সেটাও আবার অনেকের ভেতরে প্রশ্ন আসে, অনেকের কাছে এটা প্রশ্নবিদ্ধ হয়। আমরা যদি জামাতের মূল নেতৃত্বে দেখি তাহলে দেখব যে একেবারে টপ লেভেলের যারা আছেন তাদের অনেকেরই দাড়িটা ইসলামী তরিকায় নাই। তাহলে
তারা রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা কতটুকু করবেন। দেখা যায় যে তাদের প্যান্ট টাকনোর নিচে, অথচ এটা ইসলামের ভিতরে হারাম। এই ক্ষুদ্র বিষয়গুলো তাদের ভিতরে কিন্তু হচ্ছে এবং তারা এটাকে ইসলামই মনে করছেন না। আওয়ামী লীগ বিএনপি যেভাবে লেবাস পোশাক ধারণ করে, তারাও সেভাবেই ইসলামের এই বিষয়টাকে দেখতে চান। ফলে এখানে আমলের কিছু ঘাটতি অবশ্যই দেখা যায়। ফলে যারা নাকি জামায়াতের অন্যান্য বিষয়গুলো দেখে জামায়াতে ইসলামীতে আসতে আগ্রহী হন, কিন্তু এই বিষয়গুলোর কারণে তারা আবার পিছপা হয়ে যান। এখানে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তার কিছু চিন্তা চেতনা এবং আকীদা। তার চিন্তা চেতনা আকীদার ভিতরে অনেক আপত্তি, অনেক আলোচনা, পর্যালোচনা, অভিযোগ ইতিপূর্বে উত্থাপিত হয়েছে। সেগুলোর ভিতরে সবই যে একেবারে বাস্তব এমনটা নয়, অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছে। কিন্তু কিছু অভিযোগ অবশ্যই তার আকীদার ভিতরে, তার চিন্তা চেতনার ভিতরে, তার লিখনির ভিতরে ছিল। এখন জামায়াতে ইসলামীকে সবাই বা অনেকেই মওদুদীর এই দোষে দোষান্বিত করতে চান, কিন্তু জামাত জবাব দেয় যে আমরা তো মওদুদীকে ইমাম মানি না, আমরা তাকে না ফিখের ইমাম মানি, না আমরা তাকে আকীদার ইমাম মানি। আসলেও বাস্তব কথা, তারা হয়তোবা ওইভাবে মওদুদীকে মানেন না, কিন্তু এটাকেও তারা অস্বীকার করতে পারবেন না যে তারা যে সকল বই পুস্তক পড়েন বা তাদের কর্মীদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করেন বা তাদের যে সিলেবাস, সেগুলো কিন্তু এই মওদুদী সাহেবের সিলেবাস এবং এই মওদুদী সাহেবের লিখনি থেকেই নেওয়া। মওদুদীর তাফসিরটাই কিন্তু তারা পড়েন, অন্য কারো তাফসির কিন্তু তারা পড়েন না। ফলে মওদুদীর আকীদা ওনারা মানেন না, মানেন এটাও যেমন 100% বলা যাচ্ছে না, আবার মওদুদীকে তারা ফিখের ইমাম বা আকীদার ইমাম হিসাবে একেবারে গণ্যই করেন না, এমনটাও কিন্তু একেবারে বলা যায় না, যেহেতু কিতাবাদি কিন্তু ওগুলোই সাজেস্ট করা হয়। মওদুদীর কিতাবাদি কিন্তু জামাতের ভিতরে পড়া হয়। তাহলে জামাতে ইসলামীর ভালো অনেকগুলো দিক থাকা সত্ত্বেও এই দুইটা দিক কিন্তু জামাতকে একটু পেছনে রেখেছে, যার ফলে কওমি মাদ্রাসার অনেক আলেম ওলামা কিন্তু জামাতের ভিতরে আসতে চাইলেও এই বিষয়গুলো বাধা হয়ে আছে। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে জামাত গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে, এখন মুখে তো গণতন্ত্র বলতেই হয়, সে মুখে বলতে 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 এখন এমন হয়ে গিয়েছে যে অন্তরেও সেটা এমনভাবে বসে গিয়েছে যে এখন তারা খেলাফতের কথা প্রথমে মুখ থেকে বাদ দিয়েছে, এখন অনেকের বক্তব্যে মনে হয় যে অন্তর থেকেও তারা খেলাফতের কথা বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ইসলামিক রাজনৈতিক দলগুলো। এখন আপনি কোন দলে যাবেন, এটা আসলে এককভাবে বা এক কথায় সেটা বলা যায় না। তবে আমি এই কথাটা খুবই জোরালোভাবে বলতে পারি যে আপনি ইসলামী যে দলই করেন না কেন, এমনকি যদি আপনি জামায়াতে ইসলামীও করেন, তথাপি এটা আওয়ামী লীগ এবং বিএনপি করা থেকে উত্তম হবে। কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগ করে, বিএনপি করে, সেই তুলনায় তার জন্য জামাত করাটা অবশ্যই উত্তম। কারণ হচ্ছে, যদি বাদও দেই যে জামাতে ইসলাম ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবে না, এটা যদি আমরা মেনেও নেই, কিন্তু জামাত ক্ষমতায় গেলে যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, অর্থাৎ জামাত যে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে, ঘুষের বিরুদ্ধে কাজ করবে, কিছু ইসলামী আদর্শ যে তারা সহনীয় পর্যায়ে হলেও বাস্তবায়ন করার একটা চেষ্টা বা স্বপ্ন তাদের অন্তরে যে আছে, মুখে না বলুক, এতে আমার কোনো সন্দেহ নেই, অন্য কারো সন্দেহ থাকতে পারে। অনেকেই বলেন যে জামাত বা জামাতের জোট যদি ক্ষমতায় যায় তাহলে একটা বিকৃত ইসলাম মানুষের সামনে উপস্থাপিত হবে। আসলে দেখুন, ইসলামের 12টা তো বেজেই রয়েছে সারা পৃথিবীতে। বাংলাদেশে কি ইসলামী আইন আছে? এবং পারিবারিক ক্ষেত্রে বলুন, রাষ্ট্রীয় জীবনে বলুন, ইসলামী আইন থেকে অনেক দূরে চলে গিয়েছে। ফলে জামাতে ইসলাম যদি আসে, যেমন ইসলামই হোক, যদি কাটসাট ইসলামও দরি, অর্থাৎ হিজাব পরে নারী পুরুষ কথা বলছে, তারপরেও তো হিজাব পড়তেছে, তারপরেও তো হিজাব পরাটা তাদের ভিতরে আছে। তো এভাবে জামাতে ইসলাম ক্ষমতায় গেলে বা জামাতের জোট ক্ষমতায় গেলে হয়তোবা ইসলাম কায়েম হবে না, কিন্তু ইসলামের দিকে অনেকটা অগ্রসর কিন্তু হয়ে যাবে। এরপরে যদি অন্য একটা দল চেষ্টা করে যে ওখান থেকে আমরা
দেশটাকে আরেকটু বেশি ইসলামের দিকে নিয়ে যাব, তাহলে সেটা তাদের জন্য সুবিধাজনক হবে। অর্থাৎ বর্তমানে এই গণতন্ত্র থেকে জামাত যদি এটাকে গণতন্ত্রের লেভেলেই আরেকটু ইসলামের কাছাকাছি যায়, তাহলে পরবর্তীতে যে কারো সেখান থেকে দেশটাকে ইসলামের দিকে নিয়ে যাওয়াটা আরও বেশি সহজ হবে। কাজেই কথা বলার কোনো সুযোগ দেখি না যে বিএনপি বা আওয়ামী লীগের থেকে জামাত খারাপ, জামাতের জোট খারাপ। হ্যাঁ, অবশ্যই বিএনপি আওয়ামী লীগ থেকে জামাত উত্তম হবে। এখন জামাত থেকে উত্তম হচ্ছে কবি মাদ্রাসা ভিত্তিক যে দলগুলো আছে বা চরমনাই পীর সাহেবের যে দলগুলো আছে, কিন্তু ওই দলগুলোর ভেতরে যে সমস্যাগুলোর কথা বললাম, সেই সমস্যাগুলো থাকার কারণে আমল ভালো হলেও সেখানে ভবিষ্যতের স্বপ্ন দেখা বা ভবিষ্যতে তারা একটা পর্যায়ে যেতে পারবে, এই বিষয়টা খুবই অসম্ভব মনে হয়, খুব বাস্তবসম্মত মনে হয় না। এমনকি চরমনাই পীর সাহেবের মুরিদ অনেক আছে, কিন্তু সব মুরিদ যে ওনাকে ভোট দেন এটাও কিন্তু নয়। এজন্য অনেক বড় বড় সমাবেশ আমরা দেখি, কিন্তু আজও পর্যন্ত ওনার দলের একটা এমপিও কিন্তু আমরা দেখতে পারি নাই। কাজেই আপনি যে দলেই করেন, আওয়ামী লীগ বিএনপির তুলনায় আমি মনে করি যে কোনো একটা ইসলামিক দলের সাথে থাকা অবশ্যই ভালো। আর বর্তমানে যেহেতু অনেকগুলো ইসলামিক দল মিলে একটা জোট হয়েছে, চাই সেখানে ত্রুটি বিচ্যুতি যাই কিছু থাকুক না কেন, যেহেতু অনেকগুলো দল একসাথে হয়েছে, অবশ্যই তারা একটা বিষয়কে সামনে রেখে তারা অগ্রসর হচ্ছেন। কাজেই আমি মনে করি তাদেরকে সমর্থন করলেও সেটা ইসলামের ক্ষতি হবে না, বরং ইসলামের উপকার হবে বলেই আমি আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।